স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গত 3 দিন ধরে ধারাবাহিকভাবে ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বিদেশি গণমাধ্যমের অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন বৈঠকে অংশ নেওয়া অংশীজনেরা। জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা ও কৌশল নিয়ে আজকের আলোচনায় অংশ নিয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। শুরুতেই গতকাল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠকে সাইফুল হক এবং জনাব আসাদুজ্জামান ফুয়াদ আপনারা দুজনেই ছিলেন, আমরা দেখেছি, গণমাধ্যমের সাথে কথাও বলেছেন। শুরুতে মোফাজ্জল করিম, আপনার কাছেই আসতে চাই, তারপরে সাইফুল হক এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনাদের কাছেও আসবো। যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, যে বাংলাদেশের দূতাবাস সেটা উপবা সহকারী হাইকমিশন যে আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে, তারপর আরও অন্যান্য অনেক ঘটনা ঘটেছে, এমন একটা পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক এসেছে। এই জাতীয় ঐক্যের যে ডাক এসেছে, এটার প্রতিষ্ঠায় আপনার কাছে মূল বাধা বা চ্যালেঞ্জ কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় এই যে জাতীয় ঐক্য ডাক দেওয়া হয়েছে এবং এই যে সম্মেলন করা হলো, এটা খুবই জরুরি ছিল এবং সময়োপযোগী। আর দেরি হলে পরে কিন্তু আবার হাতছাড়া হয়ে যেত সুযোগটা। কারণ এই এমন একটা ইস্যু যেটাতে আমার মনে হয় বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল বলুন আর সুধীবৃন্দ বলুন, বুদ্ধিজীবী মহল বলুন, সবাই আর কি স্তম্ভিত হয়ে গেছে। যেটা হাউ কুড ইট হ্যাপেন, এটা হলো কেমন করে, এতদূর, একটু যদি বলতে পারি, এতদূর নিচে নামলো কেমন করে একটা দেশের নেতৃবৃন্দ বা একটা দেশের আবার যদি শুধুমাত্র নাগরিকরা যদি আক্রমণ করতো বা কিছু করতো, একটা কথা ছিল যে এরা, কিন্তু এটা তো মনে হচ্ছে এর মধ্যে রাজনৈতিক ইন্ধনও ছিল বা অংশগ্রহণ পিছন দিয়েছিল। না হলে মমতা ব্যানার্জির মতো এইরকম বক্তব্য কেউ দিত না। তিনি তো দেখতে পাচ্ছেন যে এটা মানে এত বেশি শান্তিভঙ্গ হচ্ছে এবং বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ যে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে জাতিসংঘকে। আশ্চর্য! তাহলে পরে তো সেই বহু পুরানো ঘটনা বলি ভারতে যেগুলো ঘটেছে, সেখানে তখন তাহলে পরে পুরা একটা বোধহয় রেজিমেন্টই পাঠিয়ে দেওয়ার দরকার ছিল। তো যাই হোক, এখন এটাতে যে অংশগ্রহণ করেছেন, যারা করেছেন, আপনারও তো ওনারা দুজন ছিলেন, প্রত্যেকেই এখানে সংহতি প্রকাশ নয়, শুধু জোরালো, যতটুকু আমরা জানি বা দেখেছি, জোরালো বক্তব্যও রেখেছেন এবং ঠিকই আছে। আর আমি বলবো মাননীয় প্রধান উপদেষ্টা আর বিলম্ব না করে যে ডেকেছেন, সময় মতোই ডেকেছেন এবং সবাইকে নিয়ে এটা ফেস করেছেন। এটা শুধুমাত্র কোনো সরকারের বা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, এটা সমস্ত জাতির বিষয় এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করার জন্য এই পদক্ষেপ। জাতীয় ঐক্য আমি মনে করি ঠিকই ছিল, তবে এখানে আমার কাছে কেন জানি মনে হয়েছে রানা দাশগুপ্তদের যে একটা সংগঠন আছে, অ্যাডভোকেট নেশন, তারা বোধহয় হয় তাদেরকে জানানো হয়, ডাকা হয় নাই, কিংবা ডাকলেও পরেও তার সাড়া দেন নাই। ওই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আর কি, হলে পরে আর একটু ভালো হতো। এটা থেকে ওরা যেহেতু ছিলেন না, অনুপস্থিত ছিলেন, সাধারণভাবে একটা ধারণা সৃষ্টি হয়েছে। অন্তত আমার মনে হচ্ছে যে তারা এই ঐক্যে সামিল হতে চান না, এই ধরনের ঐক্য তারা চান না। মাই গড, বাংলাদেশে বসবাস করব আমি, আর বাংলাদেশের শতকরা 99 জন লোকই এই বিষয়ে মতৈক্য প্রতিষ্ঠিত করছে, আর আপনারা এটাতে সাড়া দিবেন না, কথাবার্তা বলবেন না, এটা কেমন কথা? এর বাইরে আর কোনো চ্যালেঞ্জ আপনি মনে করেন আছে? আর কোনো চ্যালেঞ্জ এই ঐক্য প্রক্রিয়ায়, না সব যা হচ্ছে ঠিক আছে বা স্মুথলি চলছে? সরি, এর চেয়ে আর কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা ঐক্য প্রতিষ্ঠায়? যেভাবে চলছে সব ঠিক আছে মনে হয়? যারা রাজনৈতিক দলগুলো যারা গেছেন, অংশগ্রহণ করেছেন,
পরেও বক্তব্য রেখেছেন যখন তাদেরকে সাংবাদিকরা ওই ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেছেন, তখন যা শুনলাম আর কি, সবই ঠিক আছে। ঠিক আছে। খালি আমার কাছে এখানে যেন একটু খালি খালি মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, যে ধন্যবাদ ধন্যবাদ। তথাকথিত ঐক্য পরিষদ যেটা আর কি, তাদের মধ্যে একটু অনৈক্যর ভাব দেখলাম। কারণ আবার ঐক্য পরিষদেরই যারা কি বলে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা, তারা কিন্তু পরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন, তাদের প্রশ্নের জবাব দিয়েছেন এবং তারা সেখানে পুরোপুরি ঐকমত্য প্রকাশ করেছেন। ধন্যবাদ। সাইফুল হক, আপনি ছিলেন কালকের বৈঠকে। এই যে প্রধান উপদেষ্টা আপনাদের ডেকেছেন, আপনারা বৈঠক করেছেন, এই বৈঠকে কি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়ে গেছে না আরো কিছু প্রয়োজন আছে? আপনাকে ধন্যবাদ। সম্মানিত দুজন আলোচকবৃন্দ, তাদেরকে শুভেচ্ছা জানাই। এখন টেলিভিশনে আজকেই আমার প্রথম আসা, এই উপলক্ষে এখন টেলিভিশনের দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। কালকে তো এটা একটা সিম্বলিক একটা ডেমনস্ট্রেশন হয়েছে যে দেশের একটা সংকটজনক পরিস্থিতিতে, সংকটটা অনেকটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া একটা সংকটের বিষয়। কারণ আপনি দেখবেন যে 5 আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে বাস্তবে পরাজিত ফ্যাসিস্ট রেজিম, যারা ভেতরে বাইরে অভ্যুত্থানের বিরুদ্ধে যারা প্রবলভাবে ক্রিয়াশীল এবং তাদের পক্ষে কাজ করতে যে ভারতের নরেন্দ্র মোদী সরকার বা তাদের যে উগ্র হিন্দুত্ববাদী নানা ধরনের অর্গানাইজেশন, নানা নামে, তারা কিন্তু বাস্তবে গত 4 মাস অন্তর্বর্তী সরকারকে একদিনের জন্য তারা কিন্তু স্বস্তিতে তারা কিন্তু দেয়নি। সাম্প্রতিককালে যেটা আপনি উল্লেখ করছিলেন, ত্রিপুরার আগরতলায় আমাদের উপ হাই কমিশন অফিস যেভাবে ঠান্ডা মাথায় ভাঙচুর করা হয়েছে, হামলা করা হয়েছে, যেটা বলছিলেন এই মমতা ব্যানার্জির, তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদেরকে রক্ষায় তিনি জাতিসংঘের সেখান থেকে শান্তিরক্ষী তিনি মোতায়েনের তার যে উস্কানিমূলক তার যে আহ্বান, এবং একই সাথে দেখলাম যে পেট্রাপোল এবং সিলেট সহ বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলকে কেন্দ্র করে বিজেপির নেতৃত্বে তাদের ইডিওলজিক্যাল বা কালচারাল নানা ধরনের উইং, তারা যেভাবে এক ধরনের জঙ্গিবাদী তৎপরতা আমাদের সীমান্ত অভিমুখে, এটা তো নিশ্চয়ই খুব বড় ধরনের একটা উস্কানি। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা তিনি দেশে ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন মত বিনিময়ের জন্য, এবং সেখানে যে কথাটা পরিষ্কার করে এসছে আলোচনার মধ্য দিয়ে, যেটা আমরা ভেতরে বলেছি, বাইরেও আমরা প্রেসকে যেটা আমরা বলবার চেষ্টা করেছি, হ্যাঁ, আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইডিওলজির প্রশ্নে বা রাজনীতির প্রশ্নে হয়তো কিছু ভিন্নতা আছে, থাকাটা স্বাভাবিক। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। এই প্রশ্নে আমরা অন্তর্বর্তী সরকারকে আমাদের এককাট্টা যে সমর্থন সেটা আমরা ব্যক্ত করেছি এবং বলেছি যে আমরা এ ধরনের যে বাংলাদেশকে অস্থিতিশীল করবার যে তৎপরতা, বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির মধ্যে নিয়ে যাবার ঠান্ডা মাথায় পরিকল্পিত যে উদ্যোগ, আমরা তার বিরুদ্ধে একটা সম্মিলিত আমাদের একটা ভয়েস গতকালকে আমরা রেজ করেছি। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের মানুষকে, 17 কোটি মানুষকে ভরসার জায়গাটা বাড়িয়ে তোলা। হ্যাঁ, আমাদের মধ্যে নানা প্রশ্নে বিতর্ক আছে, নানা কিছু কিছু প্রশ্নে অনৈক্য আছে, চিন্তার অবস্থানের দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে, কিন্তু দিন শেষে এবারকার এই অভ্যুত্থানের পরে বিজয় অভ্যুত্থানকে তাকে রক্ষা করা, সংহত করা, একই সাথে যেটা আমরা বললাম দেশের ডাকে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা যে এক কাট্টা ঐক্যবদ্ধ, এটা যেমন আমরা দেশের ভেতর মেসেজটা দিতে চেয়েছি, ভারত সহ গ্লোবাল কমিউনিটি বা গ্লোবাল যারা আমাদের নানা ধরনের অংশীজন আছেন, পার্টনাররা আছেন, সবাইকে আমরা এটা বলতে চেয়েছি যে এই প্রশ্নে কোনো ছাড় নেই। আরেকটা আমরা যেটা বলেছি কথাটা, যে ভারত যদি এখানে তারা যেভাবে একটা পরিকল্পিত অস্থিতিশীল পরিবেশ তারা যদি তৈরি করতে চায়, বাংলাদেশকে তারা যদি ক্রমান্বয়ে যদি একটা নিরাপত্তার ঝুঁকির মধ্যে নিয়ে যেতে চায়, একটা সাম্প্রদায়িক উস্কানি, একটা চরম বাংলাদেশ বিদ্বেষী
এই গণ-অভ্যুত্থান বিদ্বেষী, এবং এটাকে তারা কার্ড ব্যবহার করছে, একটা হিন্দুত্ববাদের একটা কার্ড, একটা চরম জঙ্গিবাদী, একটা হিন্দুত্ববাদী, একটা মৌলবাদের কার্ড তারা এখানে ব্যবহার করছে। আমরা বলেছি যে এটা করতে চাইলে আখেরে কিন্তু বাংলাদেশের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। সমস্ত কার্ড কেবল তাদের হাতে নেই, বাংলাদেশের হাতেও কিছু কার্ড আছে। সুতরাং এরকম আমরা বলেছি দিল্লির সরকারকে পরিষ্কার করে বার্তাটা দেবার জন্য, আগুন নিয়ে বেশি খেলা না করার জন্য। কারণ পাশের ঘর যদি জ্বলতে থাকে আপনার নিজের ঘর নিরাপদ থাকবেন না, এই বার্তাটা আমরা বলেছি। একই সাথে আমরা বলেছি আমরা সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্বের ভিত্তিতে আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার আমরা সমাধান করতে চাই। লাস্টে একটু কথা বলি, ওদের আমরা আরেকটা কথা আলোচনা হয়েছে, কালকে আমি নিজেও বলেছি, অন্য আমাদের নেতৃবৃন্দরা কথাটা এসছেন। মনস্তাত্ত্বিকভাবে 5ই আগস্টের পরের যে পরিবর্তন, বাংলাদেশ যেটা স্বাধীন জাতি রাষ্ট্রের মর্যাদা নিয়ে যেভাবে দাঁড়িয়েছে, তার মর্যাদা, তার নিজের আত্মসম্মানটা নিয়ে, ভারত 5 আগস্টের এই পরিবর্তনকে এখনও মনস্তাত্ত্বিকভাবে ভারত কিন্তু মেনে নিতে পারেনি। আওয়ামী লীগের চোখ দিয়ে তারা কিন্তু বাংলাদেশকে তারা দেখছে। ভারতকে বলেছে মনস্তাত্ত্বিকভাবে ভারতের এই পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা ভারতের সাথে আমাদের ন্যায্যতা, একটা স্বাধীন জাতিরাষ্ট্র, আমাদের তো স্থায়ী শত্রু বলে কিছু নেই, মিত্র বলে কিছু নেই। আমার জাতীয় স্বার্থ সার্বভৌমত্বের নিরিখেই শত্রু মিত্র নির্ধারণের প্রশ্ন। ধন্যবাদ। সুতরাং অন্তর্বর্তী সরকার দিক থেকে স্ট্রংলি এই বার্তা যেন ভারতকে দেয় এবং গ্লোবাল কমিউনিটিকে যাতে দেওয়া হয়, তারই এটা উদ্যোগ হিসাবে গতকালকে আমরা এটা বলেছি। নিশ্চয়ই আরও এটার সরকারের কাজ হবে, পলিটিক্যাল পার্টিস, ছাত্র তরুণ সমাজের নানান একটা কনস্ট্যান্ট এনগেজমেন্টের মধ্যে থাকতে হবে, যাতে বিশ্বব্যাপী আমরা আমাদের ইন্টিগ্রিটিটা যাতে আমরা ধরে রাখতে পারি। ধন্যবাদ। মিস্টার ফুয়াদ, এই যে এত বড় একটা সম্মেলন হলো, আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রী দপ্তর থেকে যে ছবিটি আমরা গণমাধ্যমে দেখেছি, এত বড় সম্মেলন, এতগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একসাথে আমরা নিকট অতীতে দেখিনি। এই যে সব রাজনৈতিক দলগুলো যে মিলিত হলো এবং সংহতি জানালো, এটা জনগণের ভিতর কি প্রভাব ফেলেছে? আপনি যেহেতু একটি রাজনৈতিক দলের সাথে আছেন, জনগণের সাথে আপনাদের চলতে হয়, এটা কি কতটা ইম্প্যাক্ট ফেলেছে জনগণের ভিতর আপনাদের এই একসাথে থাকা, একসাথে এই সংহতি প্রকাশ? ইম্প্যাক্টটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটে নাই, যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশের প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, রাজনৈতিক দল সবাই মিলে একসাথে হয়ে তারা একটা কমন জায়গায় রাষ্ট্রের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আমি উদাহরণ দেই, আপনারা দেখেন যে নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল খেটে বের হবার পরে সে কার সাথে কোয়ালিশন করলো? এক্স্যাক্টলি সেই হোয়াইট সুপ্রিম্যাসিস্ট, যারা বর্ণবাদী সাদাদের দল ছিল, সে হোয়াইট পার্টিদের সাথে করেছে। ডি ক্লার্কের সাথে বসেছে, যে তাকে জেলে পুরেছে, তাকে রবিনসন আইল্যান্ডে খুব নির্মমভাবে বছরের পর বছর থাকতে বাধ্য করেছে। তা আমরা যখন এই লং ওয়াক টু ফ্রিডম পড়েছি, আমাদের কাছে মনে হতো যে এটা রূপকথার গল্পের মতো। কারণ বাংলাদেশে আমরা কোনোদিন দেখি নাই যে 2-3টা রাজনৈতিক দলের নেতা আপনার সরকার বিরোধী দল মিলে জাতীয় কোনো ইস্যুতে একসাথে বসে কাজ করেছে, কথা বলেছে। 1/11-এর সময় আমরা তখন লন্ডনে 2001-এ আমরা তখন দেখলাম যে আমেরিকাতে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা মিলে একসাথে ব্রিফিং করছে কংগ্রেসে, সেনেটে এবং লোয়ার হাউসে, হোয়াইট হাউসে। আমরা দেখেছি যে একই সাথে সিকিউরিটি মিটিং হয়েছে। আপনার কোবরা কমিটি বলে লন্ডন এমার্জেন্সি কমিটি আছে, তারা লন্ডনে ডাউনিং স্ট্রিটে কনভিন করেছে, এবং টনি ব্লেয়ার তখন প্রাইম মিনিস্টার, অপোজিশনের লিডার, লিবডামের লিডার, 3 জনে মিলে একসাথে ডাউনিং স্ট্রিটে ব্রিফিং করেছে। এগুলো আমরা যেহেতু বাংলাদেশ থেকে গেছি এবং তরুণ ছিলাম তখন, আমাদের কাছে এগুলো শকিং মনে হয়েছে যে বিরোধী দলের নেতার সাথে একসাথে দাঁড়ায় কিভাবে ব্রিফিং করা যায়। তো সেই উদাহরণগুলোর সামনে রেখে গতকালকের ছবিটা এবং গতকালকের মিটিংটা যখন আমরা দেখি যে এত ইখতিলাফি দল ছিল, কিন্তু এখানে একদম কড়া বাম থেকে কড়া ডান পর্যন্ত এই বিশাল ইখতিলাফি রাজনৈতিক দলগুলোও সেখানে এসছে, এবং 2-4 জনকে এমনও দেখেছি যারা এই ফ্যাসিবাদের জমানার কোনো না কোনো সময়টাতে এই অনির্বাচিত রাতের ভোটের, দিনের ভোটের এমপিও ছিল, এরকম 2-4 জনকে দেখেছি ওখানে।
এর মানে হচ্ছে যে আপনার এটার ব্রড বেসটা ল্যান্ডস্কেপটা কত বড় আর কি। এবং একটা বিভিন্ন দাবি দেওয়া ছিল, কিন্তু কমন দাবি যেটা এসছে যে রাষ্ট্রের সভরেন্টি, সার্বভৌমত্ব, স্বাধীনতা, মর্যাদা এবং জাতীয় স্বার্থ এইটা বিক্রিযোগ্য না, এটা দলের এখতেলাফি বিষয় না। আপনারা যদি দেখেন যে ম্যাচিওর ডেমোক্রেসিতে যেটা হয়, তারা প্রচুর ডোমেস্টিক ইস্যু নিয়ে বিতর্ক করে, প্রচুর দ্বিমত করে, পাল্টা কাউন্টার পাল্টা আপনার দেয়, প্রপোজিশন দেয় বিভিন্ন ইস্যুতে, কিন্তু 2-3টা বিষয়তে কখনো পলিটিক্যাল পার্টি ডিবেটে যায় না। তার ভিতরে একটা হচ্ছে ডিফেন্স এবং ফরেন পলিসি ইন্টারেস্ট, কারণ এখানে একটা ব্রড বেস অ্যাক্রস দ্য পলিটিক্যাল পার্টির একটা ইন্টারেস্টের জায়গা কমন থাকে, কারণ এখানে জাতীয় স্বার্থ জড়িয়ে আছে। তো গতকালকে সেই মিটিংটা এবং ছবিটা বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আবু সাঈদের মতোই একটা আইকনিক ছবি। আবু সাঈদ হচ্ছে রক্ত দিয়ে, গুলি খেয়ে, বুকটা দিয়ে যেভাবে বাংলাদেশটাকে বাঁচিয়েছে, লাল সবুজের পতাকাকে, মানচিত্রকে বাঁচিয়েছে, গতকালকে সেই মিটিংটাতে এই রাজনৈতিক দলগুলো এক জায়গাতে এসে একটা মিটিং করে একটা মঞ্চে একসাথে দাঁড়িয়েই ওই লাল সবুজের পতাকাটাকে বাঁচানোর একটা সংকল্প ব্যক্ত করেছে। সো ইটস এ হিউজ সিগনিফিক্যান্ট ইভেন্ট। এবং অ্যাট এ টাইম দেখেন প্যারালালি কিন্তু ছাত্রদেরও একটা মিটিং হয়েছে, যেখানে সকল ছাত্র সংগঠন এক প্ল্যাটফর্মে এসে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে তারা একাকার হয়ে একাত্মতা ঘোষণা করেছে। এর আগের দিন আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মিটিং করেছে, আজকে ধর্মীয় নেতাদের সাথে মিটিং করেছে। এবং এই যে অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে মিটিং করার বটম লাইনে দেখবেন যে কোনো ইখতলাফ নাই, সবাই একমত যে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং জাতীয় স্বার্থ, এই 4 প্রশ্নে সারা বাংলাদেশ একত্রিত হয়ে গেছে। কারণ এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট, এটাই হচ্ছে 1700 শহীদের ম্যান্ডেট। এই ম্যান্ডেটের বাইরে যারা যাবে তারা বাংলাদেশে আগামী দিনে জাতীয় শত্রু হিসাবে ঘৃণিত হবে। অতএব এটা জনগণের কাছে একটা হিউজ মেসেজ দিয়েছে এবং রাস্তাঘাটে সব জায়গায় আমি সে একাত্মতার গন্ধ নিজে টের পাচ্ছি। এবং 5 আগস্টের ওই বিজয়ের পরে একটা বড় এরকম একটা ইভেন্টের দরকার ছিল বোধহয়, বটেই দরকার ছিল। আজকে 5 তারিখ, কিন্তু আজকে আজকে সেই গণ অভ্যুত্থানের 4 মাসের পূর্তি। অতএব সেই রকম একটা সময়ে বাংলাদেশ যে আবার নতুন করে বলেছে যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না, ধন্যবাদ। তুমি দেশে থাকো আর বিদেশে থাকো। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা আরো আলোচনা করবো এই নিয়ে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলাপে। জনাব মোফাজ্জল করিম, আবারও আপনাকে দিয়ে শুরু করতে চাই। ভারতের মতো প্রতিবেশী, ভারতকে অনেকে নানানভাবে উল্লেখ করে। একটা সময় বলা হতো তথাকথিত সম্পর্কের সোনালী অধ্যায়, সেটা তো ফিকে হয়ে গেছে। এখন ভারতের মতো প্রতিবেশী, ক্ষেত্র বিশেষে অনেকে বলে বৈরী প্রতিবেশী, এরকম একজন প্রতিবেশীকে কিভাবে মোকাবেলা করা উচিত? আপনি তো লন্ডনে হাই কমিশনের দায়িত্ব সামলেছেন। আচ্ছা, তো কিভাবে মোকাবেলা করা উচিত, এটার আমি বলবো যে মোকাবেলা করা শুরু হয়ে গেছে। কারণ আপনি আমার পায়ে পাড়া দিবেন আর আমি আপনার পা মুছে দিব, এটা তো হয় না। তো সমস্ত জাতিকে এখন সংঘবদ্ধ করা, ঐক্যবদ্ধ করার প্রথম দায়িত্ব যেটা, সেটা শুরু হয়ে গেছে। এটা যদি মাননীয় প্রধান উপদেষ্টা যদি এই ইয়েটা না রাখতেন, সভাটা যদি না দেখতেন, তাহলেও কিন্তু আমার মনে হয় সমস্ত দেশ জুড়েই প্রতিবাদ শুরু হতো। কী কারণে জানি এখন পর্যন্ত মফস্বলে কিন্তু এখন পর্যন্ত তবে হ্যাঁ, হবে বোধহয় হবে, যদি আবার মমতা ব্যানার্জি বা অন্য যে কোনো কেউ ওই পার থেকে যদি উস্কানি দেন, তাহলে ডেফিনেটলি হবে। সহ্যেরও একটা সীমা আছে। আর বিশেষ করে আমাদের এখন যে পরিস্থিতি, আমাদের তো উন্নয়নের এবং স্বর্ণযুগ ইত্যাদি ইত্যাদি পার হয়ে গেছে। আমরা পার হয়ে গিয়ে এখন আমরা এই দেশের নাগরিক হিসাবে ভূমিকা পালন করতেছি। সেখানে ঐক্যের দরকার খুব বেশি, এবং সেই ঐক্যটার সূচনা হলো এইটা দেখে এখন ওনারা কি করবেন, আমাদের নিকটতম বন্ধুরা কি করবেন, এটা দেখার বিষয়। তবে যাই করুন না কেন, আবারও যদি এরকম হুমকি দামকি দেন, তাহলে পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাবে।
বাংলাদেশ এটা চায় না, আমরা কেউই চাই না বাংলাদেশের আজকে 52-53 বছরের ইতিহাসের মধ্যে পায়ে পাড়া দিয়ে কারোর সঙ্গে ঝগড়া করার, এই যে সমানে গুলি করে করে মারা হয় ইয়েতে, সেখানেও একটা উল্টা যে একটা গুলি করে একটা ওইদিকে মারা গেছে, আজ পর্যন্ত কিন্তু আমাদের বিজিবি টিজিবি কেউ একটা গুলিও খরচ করে নাই। তো এতে মানে কি, যে আমরা সহ্য করতে জানি এবং আমরা সব ধরনের যে নিয়ম কানুন নর্মস যা আছে সব পালন করেই যাব। ইয়েতে আপনার যদি কারো আঁতে ঘা লাগে, এখানকার একজন সনাতন ধর্মী বা ভিন্ন ধর্মী ভদ্রলোককে ইয়ে করার জন্যে, অ্যারেস্ট করার জন্য যদি কারো আঁতে ঘা লাগে, তার মানে এই নয় তুমি ওখানে আমাদের দূতাবাস আক্রমণ করে বসবে। আচ্ছা, দূতাবাস আক্রমণ পর্যন্ত কিন্তু আমি যেহেতু এক সময় দূতাবাসের দায়িত্বে ছিলাম, এই পর্যন্ত যেতে রাজি আছি। আমি যখন লন্ডনে ছিলাম, একবার আমার মনে আছে আমাদের আওয়ামী বন্ধুরা তখন গিয়ে ঢিল মারছেন, কাঁচও ভেঙে ফেলেছিল। আমার লোকজনে উত্তেজিত হয়ে বললো যে স্যার আমরা আমাদের দলের লোকজনকে ইত্যাদি করবো নাকি। আমি বললাম খবরদার, ওই লাইনেই আমরা যাব না। তারপরে যাই হোক, ওটা আর এরা বাড়ে নাই। কিন্তু এখানে যেটা এনারা যেটা করলেন, এটা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে পরিস্থিতি আর ডক্টর ইউনূসের হাতের মধ্যে থাকবে না। তখন সেই জন্যে যেটা করা দরকার, আমাদের এই সংগতিটা, ওই ঐক্যতার যেটা বীজ বপন করা হলো, এটা ধরে রাখতে হবে এবং আইন কানুনের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। যেটা আমি বলছিলাম যে দূতাবাসের আক্রমণটাতে আমি এত বেশি কাতর নই, কিন্তু আমি বেশি আমার লেগেছে, বিশ্বাস করেন, আমি এখনও বলছি স্পষ্টভাবে, যে আমাদের পতাকাকে তারা যেরকমভাবে অবমাননা করেছে। ছি 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 ছি, পতাকাকে অপমান করে একটা দেশকে পায়ের নিচে নিয়ে গেলে তুমি, একটা দেশকে, সম্পূর্ণ দেশকে, এটাতে প্রত্যেকের রক্ত টকবক করবে। আমি তো বৃদ্ধ মানুষ, কিন্তু আমাদের যারা এবারকার নেতৃত্বে ছিল, ছাত্ররা, তারপরে জনতার নেতারা, এদের নিশ্চয়ই রক্ত টকবক করে উঠছে, কিন্তু তাদেরকে তাদের নেতারা বুদ্ধির পরিচয় দিচ্ছে যে না, এখন নয়, আর একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরে যত দূর পর্যন্ত যাওয়া যায়। এবং শেষ একটা কথা বলবো, আমি এখন পর্যন্ত বিশ্ব প্রতিক্রিয়া, যেটা পৃথিবীর বিভিন্ন মিত্র দেশ, অমিত্র দেশ ইত্যাদি আছেন, ইনাদের কারোর কাছ থেকে আমি এখন পর্যন্ত তেমন একটা প্রতিক্রিয়া দেখলাম না। মানে এটা আমার কাছে কেমন জানি অবাক লাগে। ঠিক আছে, তবু আর 2-4 দিন অপেক্ষা করতে রাজি আছি, কারণ এটা তো সকলেরই আঁতে ঘা লাগার কথা। কারণ বাংলাদেশের সঙ্গে তো কারোর বৈরী সম্পর্ক নেই, সেটাই। ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে জানতে চাই যে এতগুলো বহিঃশত্রু, দেশের অভ্যন্তরেও তো আমাদের শত্রু আছে, প্রতিক্রিয়াশীল চক্র আছে, এবং এই যে আমরা দেখলাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম খুন হলেন, এটা তো আমাদের দেশের মানুষের হাতেই খুন হয়েছে। তো দেশের যে শত্রু আছে, এদের মোকাবেলা করবেন বা কিভাবে, বা পলিটিক্যাল পার্টি আপনারা যারা সংহতি জানিয়ে আসলেন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ব্যাপারে, আপনাদের পার্টিগুলোর কি দায়িত্ব হবে দেশের প্রতিক্রিয়াশীলদের কাছ থেকে বা দেশের যারা ষড়যন্ত্র করছে তাদের নিবৃত্ত করতে? কয়েকটা জিনিস করতে হবে। একটা তো হচ্ছে বিচারিক প্রক্রিয়া, যেটা অলরেডি চলমান। আইসিটিতে আপনার আওয়ামী লীগের অনেক নেতাদের ব্যাপারে গুম, খুন, গণহত্যার মামলা দায়ের করা হয়েছে এবং সেখানে যেন তারা ন্যায্যতার ভিত্তিতে তাদেরকে বিচার করা হয়, সেটা আমরা বারবার আহ্বান করেছি। এর বাইরে হচ্ছে যে আপনার যারা টাকা পয়সা লুট করেছে, এরকম একটা বিশাল শ্রেণী আছে, অলিগার্কস। এই অলিগার্কদেরকে বিচার করবার জন্য একটা প্রসেস ফলো করতে হবে। টাস্কফোর্সের একটা রিপোর্ট এসছে, আমরা সবাই দেখলাম যে আওয়ামী রেজিমে প্রতি বছর ন্যূনতম $16 বিলিয়ন পাচার হয়েছে এবং ডেভেলপমেন্ট বাজেট যেটা ছিল তার 40% ইনফ্যাক্ট বাংলাদেশে খরচ হয়নি। তো এই যে একটা দুর্নীতির জায়গা, এবং এখানে কারা কারা এই প্রতিক্রিয়াশীল এবং গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিরা কারা কারা জড়িত ছিল, তাদেরকে বিচার করতে হবে। এর বাইরে হইল এই যে একটা থাগিস অর্গানাইজেশন আছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এগুলো তো আসলে রাজনৈতিক দল না, এগুলো হচ্ছে আপনি সিসিলিয়ান মাফিয়া অথবা সাউথ আমেরিকার ড্রাগ কার্টেলের সাথে তুলনা করা যাবে আর কি। এই জনগোষ্ঠীর কিন্তু একটা ভোটার শ্রেণী আছে যারা গুম, খুন, টাকা পাচার অথবা ফৌজদারি অপরাধের সাথে জড়িত না, কিন্তু আওয়ামী লীগের ভোট দেয় অথবা একটু মিছিল মিটিং করে টরে, এরকম কিছু লোক আছে। এই লোকগুলোকে হচ্ছে একটা তওবা কমিশন করতে হবে বাংলাদেশে। হেফাজতের যারা হুজুররা আছেন, যাদেরকে আপনার গণহত্যা করার চেষ্টা করা হয়েছে, অনেককে মারা হয়েছে, এই হেফাজতের ওলামায়ে কেরামদেরকে এনে আওয়ামী লীগের লোকদেরকে দলে দলে ডেকে এনে তওবা পড়াইতে হবে। তওবা পড়ায়া তাদেরকে
বাংলাদেশের নাগরিক কোডের ভিতরে নিয়ে আসতে হবে। কারণ আদারওয়াইজ হচ্ছে এই বিশাল 15-20% জনগোষ্ঠী তারা এই সমাজে থাকবে, তাদেরকে যদি কোনো না কোনোভাবে আপনি এই সমাজে থাকবার ব্যবস্থা না করে দেন নাগরিক হিসাবে, সে এই প্রতিক্রিয়াশীলতার ফাঁদে পড়বে। চতুর্থ জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে বুঝতে হবে যে তাদেরকে বাংলাদেশি হওয়াটা জরুরি। ভারতের শ্যাডোতে, ভারতের ছায়ায় বসবাস করবার দিন শেষ হয়ে গেছে। দয়া করে এটা করবেন না। আপনারা বাংলাদেশি, এখানে আমাদের সবার, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে আমাদের নাগরিক অধিকারের ঘাটতি আছে। এই ঘাটতিটা সবাই মিলে লড়াই করে শেষ করতে হবে। এই লড়াইটা আমাদের সবার, লাল সবুজের পতাকার মধ্যে। অতএব ভারত যেটা গত 53 বছর ধরে করেছে, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে বাংলাদেশি হইতে দেয় নাই। এবং এইটার একটা বড় সংকটের জায়গা হচ্ছে যে উচ্চ বর্ণের যে হিন্দু যারা আছেন, এই মতলববাজ একটা হিন্দু শ্রেণী আছে বাংলাদেশে যারা সংগঠন করেন বিভিন্ন, এবং হিন্দু নেতা আছেন, তারা নিজেরা ডিক্লেয়ার্ড লিডার, তারা মনে করে তারা হিন্দু সমাজের নেতা। এই জনগোষ্ঠীটা সবসময় বাংলাদেশে দিল্লির রাজনীতিটা করেছে, আওয়ামী লীগের প্ল্যাটফর্মে, জাতীয় পার্টি এবং 14 দলীয় প্ল্যাটফর্মে। এই জনগোষ্ঠীটাকে মূলধারার বাংলাদেশি হিন্দুদেরকে আলাদা করতে হবে। অধিকাংশ হিন্দুরা কিন্তু আমার আপনার মতো সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা আমার আপনার মতোই বঞ্চিত, চাকুরি বাকুরি, শিক্ষা দীক্ষা, ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত। তারা কিন্তু দিল্লিতে কি হচ্ছে, কলকাতায় কি হচ্ছে, আর আওয়ামী লীগ কি হচ্ছে, এটা নিয়ে এসে তারা চিন্তিত না। তো এই জনগোষ্ঠীকে এই মতলববাজ হিন্দু সংগঠন, মৌলবাদী সংগঠন এবং নেতাদের থেকে আলাদা করতে হবে। অতএব এইরকম মাল্টিপল ফ্রন্টে যদি আমরা কাজ করতে পারি, তাহলে এই যে প্রতিক্রিয়াশীলতার কথা বলছেন, গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিরা যে বারবার অরাজকতার নামে ফিরে আসতেছে, আজকে শুনলাম তারা শিক্ষক লীগ আকারে আগামী কয়েকদিনের মধ্যে ফিরে আসবে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং হাই স্কুলের শিক্ষক লীগ আকারে তারা আন্দোলন সমাবেশের ডাক দিয়েছে। তো এইটার পাশাপাশি আরেকটা জিনিস আমরা গতকালকে প্রস্তাব করেছি, সেটা হচ্ছে একটা মাইনরিটি কমিশন করা দরকার। যে গত 53 বছরের আমাদের সকল সংখ্যালঘু, শুধু হিন্দু না, আমাদের এই যে 70-72টা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে, তাদের সবার দুঃখ, কষ্ট, বঞ্চনার গল্পটা শোনা দরকার। আমি যখন নাগরিক আকারে আমার সংখ্যালঘুর অধিকার নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে আমি সোচ্চার হব, কাজ করব, তার পাশে গিয়ে দাঁড়াবো, তখন ষড়যন্ত্রকারীরা তাকে আর অ্যাবিউজ করতে পারবে না। কিন্তু জেনুইনলি যদি কোনো সম্প্রদায়ের ভিতরে বঞ্চনা থাকে কিন্তু রাষ্ট্র সেটাকে অ্যাড্রেস করছে না, তখন কিন্তু আপনার ষড়যন্ত্রকারীরা এসে তাকে অ্যাবিউজ করতে পারবে, তাকে ফাঁদে ফেলতে পারবে। কুকিচিন যেটা করেছে দেখেন, জেনুইনলি এই মানুষগুলো খুবই অভাবী, টানাপোড়েনের মধ্যে আছে, ফোনের লাইন নাই, চাকরি বাকরি নাই, শিক্ষা দীক্ষা নাই, রাষ্ট্র আবার তাদেরকে দেখাশোনাও করছে না। তো যেটা করেছে, মিজোরাম থেকে এসে ট্রেইন সোলজাররা এসে টাকা পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে তাকে অ্যাবিউজ করছে, সেইটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ। সাইফুল হক, আপনার কাছে জানতে চাই যে ভারত, আমরা বলি যে সমমর্যাদার ভিত্তিতে, আপনি আপনার বলছিলেন আগের বক্তব্যে যে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রক্ষা করতে হবে। সমমর্যাদা বলতে আসলে কি বুঝিয়েছেন? আমরা তো একে তো ছোট দেশ, তারপরে 3 দিকে ভারত দ্বারা বেষ্টিত। সমমর্যাদা বলতে আসলে আমরা কি কি করব যেটা থেকে মনে হবে যে সমমর্যাদা? জি জি, কি করব যদি একটু বলি। প্রথম হচ্ছে আপনার আগের যেটা আমি অংশে যেটা উল্লেখ করলাম, যে আপনি এ পর্যন্ত ধরুন গত 54 বছরে, শুধু ভারত নিয়ে যদি বলি, হয়তো অন্য দেশের ক্ষেত্রে কিছুটা প্রাসঙ্গিক হবে, ভারতের সাথে আমরা যতগুলো চুক্তি বা সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, আর এর একটা বড় অংশ, প্রথমত এই চুক্তিগুলো সম্পর্কে মানুষের খুব বেশি তথ্য জানা নেই। আমাদের পার্লামেন্ট অথবা জনপরিসরে এটা যে আলোচনা বা এটাকে প্রকাশ করা, এরকম বিষয়টি খুব বেশি নেই এটা। আর তাহলে এগুলো মনে করি পুরো চুক্তিটার একটা পর্যালোচনা এগুলো হওয়া দরকার। কোনটা আমাদের জাতীয় স্বার্থের বিপক্ষে গেছে, কোনটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তার বিপক্ষে গেছে, তার একটা স্ক্রুটনি এটা হওয়া দরকার। আর সমমর্যাদার কথাটা কেন বলছি, যখন আমরা দ্বিপাক্ষিক আলোচনা করি, আমার দীর্ঘ অভিজ্ঞতা যেটা বলেছে রাজনৈতিক দিক থেকে, আমার বন্ধুরা যারা বিভিন্ন সময় দায়িত্বে ছিলেন রাষ্ট্রের বা এমনকি ফরেন মিনিস্ট্রির, যারা বিভিন্ন সময় বিভিন্ন ডেলিগেশনের যারা হেড করেছেন, ডায়ালগে যারা বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করেছেন, এরকম বেশ কিছু আমার ক্লোজ মানুষজন ছিল।
অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের এজেন্ডাগুলো থাকে টেবিলের নিচে। সেগুলো কিন্তু কখনো অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো কিন্তু সামনে আসেনি। আপনি আমাদের জন্য ব্যাপারটা ছিল ট্রানজিট করিডোর, এটা ছিল বাংলাদেশের জন্য হাতের পাঁচ। যখন আমি আগের অংশে বলেছি যে কোনো প্রতিবেশীর সাথে স্থায়ী বন্ধু স্থায়ী মিত্র বলে কোনো বিষয় নেই। আমার জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের নিরিখে শত্রু মিত্র নির্ধারণ করবার প্রশ্ন। ফলে এক কাট্টা কাউকে আমার সীমান্তে বিএসএফ যখন মানুষকে হত্যা করে, দেখা যাবে যে হয়তো ওই সপ্তাহে ঢাকাতে আমরা হয়তো তাদেরকে 1971 সালে মুক্তিযুদ্ধের অবদানের জন্য তাদেরকে ফুল দিয়ে আমরা কিন্তু সংবর্ধনা আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। এখন তার মানে ব্যাপারটা একপাক্ষিক হয়ে যাচ্ছে আর কি। মানে আমার তো কথাটা এই জন্য আপনি করলেন কি যে আপনি মনে করলেন আমের মৌসুমে দিল্লি কলকাতায় আম পাঠালে এটা আমের কূটনীতি করে পারবেন। আমাদের বেনারসি শাড়ি বা টাঙ্গাইল শাড়ি পাঠিয়ে দিল্লিতে অথবা ইলিশ মাছ পাঠিয়ে, তাহলে মানে এটা তো একটা হয়তো সৌজন্য যদি ধরি, কিন্তু এই ইলিশ মাছ বেনারসি অথবা আমের কূটনীতি দিয়ে কিন্তু ব্যাপারটা কিন্তু সমাধান হয়নি এবং এটা হবে না। তার মানে আপনার যে স্টেকটা, আপনি কিন্তু কোনো ধরনের সিরিয়াস কোনো বার্গেনিং ছাড়া, কোনো ডিপ্লোম্যাটিক কোনো বার্গেনিং ছাড়া কিন্তু আমরা ট্রানজিট করিডোর প্রায় একতরফা প্রায় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আমি প্রথমত বলতে চাই এগুলোর ক্ষেত্রে আপনাকে এই কথাগুলো এসব ব্যাপারে বাংলাদেশের দিক থেকে, সরকারের রাজনৈতিক দিক থেকে যে সীমাহীন দৈন্য দুর্বলতা, কারণ তারা অনুগত দাসানুগ পররাষ্ট্রনীতির অবলম্বন করে এসছেন। ওবায়দুল কাদের যখন বলেন দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে, তার মানে কি গত 16 বছরে বাংলাদেশের পক্ষে কোনো সরকার এখানে ক্ষমতায় ছিল না। দিল্লির রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, বাণিজ্যিক অথবা সাংস্কৃতিক স্বার্থে বাংলাদেশে তারা এখানে সরকারের নামে তারা এখানে ছিলেন। এই জায়গাটা যদি পরিবর্তন করা না যায়, তাহলে তার জন্য কি দেশপ্রেমের পরীক্ষা কিন্তু 99 নাম্বার কিন্তু পেলেও ফেল। দেশপ্রেমের এমন এক পরীক্ষা, যে পরীক্ষা আপনাকে 100তে আপনাকে 100 পাওয়ার ব্যাপার, এই জায়গাটাগুলো হয়নি। ফলে অনেকগুলো মনে করি পলিটিক্যাল ম্যানুভারিং আছে, ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং আছে, ইকোনমিক অনেকগুলো ম্যানুভারিংয়ের জায়গা আছে, বাংলাদেশে সেগুলো হয়নি। আমরা আশা করব নতুন যে পরিস্থিতি, যেমন ধরুন রামপালে যে বিদ্যুৎ প্রকল্প, অনতিবিলম্বে সেটাকে বন্ধ করা দরকার। অনেকগুলো প্রকল্প হচ্ছে ভারতীয়, অর্থাৎ আওয়ামী লীগ যা করেছে তার বিপরীত করলেই তো না তার বিপরীত না, এগুলোকে পর্যালোচনা করা। আচ্ছা, এগুলো পর্যালোচনা করা অনেকগুলো জায়গা, যেমন আমার বিদ্যুতের মতন গুরুত্বপূর্ণ সেক্টর, অনেকগুলো বিষয় আছে। মানে আমাদের সম্পর্কের যে ধরন, আমরা এরকম গুরুত্বপূর্ণ কোনো সেক্টর ভারতের উপর নির্ভরশীল হওয়ার। ধন্যবাদ। আমি আপনার পয়েন্টটা ধরতে পেরেছি। ধন্যবাদ সাইফুল হক। আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। ঐক্য প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছিলাম। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে সংক্ষেপে জানতে চাই যে সব রাজনৈতিক দল, সব ধর্মীয় দল আলোচনা হলো, কিন্তু সব ছাত্র সংগঠনকে আমরা দেখিনি। তরুণের শক্তি বড় শক্তি। ঐক্য প্রক্রিয়ায় কোথাও কেউ বাদ পড়ে যাচ্ছে না তো? আপনার কি মনে হয়? ছাত্র সংগঠনগুলো যেটা দেখলাম, নিজেরা কিন্তু একসাথে একটা মিটিং তারা করেছে এবং তারা সেখানে কিন্তু আপনার একই ধরনের মেসেজ কনভে করেছে। বাংলাদেশের ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো যেহেতু মূল রাজনৈতিক দলগুলোর সাথে কানেক্টেড এবং প্রিটি একই লাইনে তারা পজিশন নেয়, সেক্ষেত্রে বাংলাদেশের কালচার মোতাবেক মূল রাজনৈতিক দলের ঐক্য প্রকাশ করবার মধ্য দিয়ে ওটা উজ্জ্বল রয়ে গেছে, মানে এটা অলরেডি একটা সম্মতি দেয়া হয়ে গেছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু একসাথে মিটিং করেছে এবং তারাও এই ঐক্যের সাথে সরকারকে সমর্থন জানিয়েছে। অতএব এখানে আমি কোনো গ্যাপ দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। জনাব মোফাজ্জল করিম, আপনার কাছে জানতে চাই যে আসছে সপ্তাহে, আগামী সপ্তাহে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আছে। আমাদের যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এইটা প্রদর্শনের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের জন্য দাবি জানানো উচিত কিনা, মানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গটা ওঠা উচিত কিনা? এই যে আমাদের দূতাবাসের উপরে আক্রমণ বা পতাকার উপরে আক্রমণ ইত্যাদি, এই সবই হচ্ছে আমার মনে হয়, টাইমিংটা দেখেন, এটা হাসিনা প্রকল্পেরই একটা চাল। এটা একটা কিছু গন্ডগোল লাগিয়ে দিয়ে
বাংলাদেশকে সমস্ত বিশ্বের কাছে তুলে ধরা যে সাম্প্রদায়িক, অথচ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অসাম্প্রদায়িক দেশ আর দ্বিতীয়টা পাওয়া মুশকিল। তো এটা যেটা করা হচ্ছে সব হাসিনা উদ্ধার প্রকল্পের একটা পার্ট হিসাবে এটা করা হচ্ছে আমি মনে হয়। তো যেটাই করুক না কেন, কারণ যে ইস্যু বানিয়েছে চিন্ময় কৃষ্ণ দাস নাকি, যে উনি কৃতদাসের চাইতে অদম কাজ করেছেন, যার জন্য তাকে আইনের চোখে সবাই সমান, সেটা মানে আপনি বলতেছেন যে তাকে ফিরিয়ে আনার ইস্যুটা তোলা উচিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো এই ঐক্যটা যদি আমরা বজায় রাখতে পারি, এবং থাকবে আমার ধারণা, যদি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি আপনার ওই যে যেটা বললেন ছাত্র ঐক্য যেটা, এটা যদি ঠিক থাকে, ওরা যদি তাদের মুরব্বীদের সঙ্গে যেভাবে কাজ করছে, প্লাস জনগণের কাছে মেসেজটা একেবারে অভিন্ন সূত্রে একভাবেই যাতে চলে যেতে পারে, তাহলে আর কেউ তার বেশি কিছু সাহায্য করবে না। কিন্তু যেটাই হোক না কেন, যে ঘটনা ঘটে গেছে, এটাতে শুধু একটা কথাই বলতে হয় যে কথা আছে বাংলায়, ঘা শুকায় না আঘাত। যে কাণ্ডটা ইন্ডিয়া করে বসলো, এই আঘাতটা কোনোদিন শুকাবে না। ধন্যবাদ। সাইফুল হক, বৈঠক থেকে প্রস্তাব এসেছে যে পলিটিক্যাল একটা কনভেনশন করা সকল দলকে নিয়ে। ধর্মীয় সংগঠনগুলোর সাথে বৈঠকের সময় প্রস্তাব এসেছে একটি সম্প্রীতি সম্মেলন করার। তো এই ধরনের কর্মকাণ্ড মানে শুধু কেন্দ্রীয়ভাবে আয়োজন হবে, পার্টিগুলোরও তো কিছু দায়িত্ব আছে, তারা কি করবে? আপনারা দল থেকে নিজেরা কোনো উদ্যোগ নিয়ে কিছু করবেন কিনা, বা আসলে কি হওয়া উচিত? মানে এই বৈঠক তিনটা হওয়ার পরে আর কি হওয়া উচিত? না, এখন তো আমরা বলেছি যে প্রথমত এই বৈঠকের মেসেজটা কি, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা অর্গানিক একটা এনগেজমেন্ট থাকা দরকার, নিয়মিত যোগাযোগ, নিয়মিত বৈঠক, বোঝাপড়া থাকা দরকার। কারণ আমি ধরুন আগামী কমাসও আমি যে ধরনের একটু আশঙ্কা করছি, এটা এককভাবে রাজনৈতিক দল অথবা অন্তর্বর্তী সরকারের পক্ষে পুরো জিনিসটা ডিল করাটা সম্ভব না। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের সাথে পলিটিক্যাল পার্টিগুলো যেটা বললাম, একটা জীবন্ত একটা যোগাযোগ সমঝোতা এটা দরকার ছাত্র তরুণদের সাথে, এমনকি বিভিন্ন ধর্মের যারা সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আমাদের যারা বিভিন্ন রিলিজিয়াস গ্রুপ আছেন, তাদের সাথে সমাজের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথেও। তার মানে হচ্ছে যে আমরা সরকার যেমন উদ্যোগ নেবে, রাজনৈতিক দলগুলো ইন্ডিপেন্ডেন্টলি যারা দল আছেন অথবা যারা জোটগতভাবে আছেন, আমরাও এই গণ ঐক্যটাকে ধরে রাখবার জন্য, মানুষের মধ্যে এই বোধটা জাগানোর জন্য যে শেষ পর্যন্ত দেশটা আমাদের ইন্টারনাল যা কিছু ডিবেট, সেটা আমরা একটা ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্টের মধ্যে থ্রু ডিসকাশন, ডায়ালগ, থ্রু আন্ডারস্ট্যান্ডিং আমরা আমাদের বোঝাপড়ার জায়গাটা বাড়িয়ে তুলব, সমঝোতা ঐক্যের জায়গাটা বাড়িয়ে তুলব। কিন্তু আমরা আমাদের জাতীয় প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে, এমনকি ইন্টারন্যাশনালি কেউ যদি আমাদেরকে ব্ল্যাকমেল করতে চায় বা চাপের মধ্যে রেখে যদি একটা পরিস্থিতি যদি আনস্টেবল করে তুলতে চায়, তার বিরুদ্ধে পুরো নেশন, জনগণের উপর থেকে নিচ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ। এই মেসেজটা খুব শক্তভাবে ধারাবাহিকভাবে আমরা দিয়ে যাব। অন্তর্বর্তী সরকার সেদিক থেকে তারা এটাকে একটা পায়োনিয়ার, একটা ইনিশিয়েটিভের রোলটা তারা কিন্তু প্লে করতে পারেন। ধন্যবাদ সাইফুল হক, জনাব আসুজ্জামান ফুয়াদ এবং মোফাজ্জল করিম, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আমাদের এই আলোচনা আজকে যোগ দেওয়ার জন্য। আমাদের আলোচনার সময় আজ এখানেই শেষ। দর্শক, আজ আমরা আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন ততক্ষণ।